জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি সোনালী সাহা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে পুলিশ বিকল্প ব্যবস্থায় যাবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রাজশাহীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইনের প্রয়োগ বিষয়ক সেমিনারে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে ছিনতাই প্রতিরোধ রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী দোসরদের দায়ী করেন। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট আসলে, এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। একটা গোষ্ঠী চাচ্ছে না, এটা তো তাদের বেলায় মানে দে মাস্ট বি ট্রাইং টু ডু সো, এটা তো খুব স্বাভাবিক। এর আগে গভীর রাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাচার ও লুট করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করেছে আওয়ামী দোসররা। তবে তাদের প্রত্যেককে ধরা হবে বলে জানান তিনি। তবে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা ও অলংকার নিয়ে গেছে ছিনতাইকারীরা। রোববার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ারের উপর হামলা হয়। আনোয়ারের উপর হামলা করে 6 রাউন্ড গুলি চালায় ছিনতাইকারীরা। তার পায়ে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আনোয়ারের গায়ে একটি গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ী আনোয়ার প্রথমে কাছের হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। স্বাস্থ্য খাতে সংস্কার, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্নিরা। দাবি আদায়ে সরকারি মেডিকেলের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলরের আহ্বানে চট্টগ্রাম মেডিকেলেও কর্মবিরতি চলছে। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগী ও স্বজনরা। একই দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে সিলেটের ওসমানী মেডিকেলের শিক্ষার্থীরা। সেবাদানে ইস্টার্ন মেডিকেলের চিকিৎসকরা বিরতিতে থাকায় এমন কর্মসূচি বিপাকে সিলেটের কয়েক হাজার রোগী। এদিকে খুলনায় মেডিকেলের ইন্টার্নিদের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। এছাড়া 5 দফা দাবিতে সারা দেশের মতো ময়মনসিংহ বিভাগের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গত কয়েক বছর ধরে একটা রিট বারবার ডিলে করা হচ্ছে, সে কারণে আজকে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। দাবিগুলো নিয়ে মাঠে নামার মতো পরিস্থিতি আসলে ছিল না। তো যেহেতু নতুন বাংলাদেশে সবকিছু সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা স্বাস্থ্য খাত কেন এটার বাদ যাবে? রোগীদের অসুবিধা ও বালামন্দ হওয়া যাইতেছে না, সমস্যা হইতাছে। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির পরিবর্তনের দাবি জানান তারা।
সকাল 9টা থেকে কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের সামনে রেলপথ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। তারা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। তবে এই নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি জানান তারা। এদিকে রেলপথ অবরোধের কারণে উত্তরবঙ্গের সাথে বন্ধ রয়েছে ঢাকার রেল যোগাযোগ। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক নেতা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী। এটিএম আজহারুলকে মুক্তি না দিলে নিজেকে গ্রেফতারের দাবি জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি। এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি, তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। 24-এর গণ অভ্যুত্থান সফলের পেছনে শহীদ ও গাজীরাই আসল মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে প্রেস ক্লাবে ভাষা আন্দোলন নিয়ে সেমিনারে যুক্ত হয়ে তিনি আরও বলেন, 24-এর আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর ছিল না। কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলন ছিল, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি আপনি? কি হাইজ্যাক? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদি কাফেলা ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এটা ছিনতাই করে লাভটা কি? শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি, এটা তো তোমার বক্তৃতা করে বলার দরকার নাই। আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নেতিবাচক দিকটা আপনাদের মধ্যে নাই, এটা আমি বুঝলাম, যে নেতিবাচক যেটা ইমপ্লিকেশন থাকে সেটা আপনাদের মধ্যে আমরা দেখিনি। তাই না হলে তো সুন্দরভাবে তাদের ইলেকশন হতে পারতো না। দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 2টা ডেট ঘোষণা করেছেন, উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর, আর যদি ম্যাক্সিমাম রিফর্ম হয় আর্লি নেক্সট ইয়ার বাই জুন। মানে আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো এপ্রিল হবে, কারণ মে জুন মাসে তো বর্ষাকাল, এই ইলেকশন হয় না। মে জুন মাসে সাধারণত আমাদের এখানে এই ধরনের বড় ইলেকশন হয় না। তো সুতরাং আমাদের জন্য এটা হয়তো যদি হয় এপ্রিল যেতে হবে। কিন্তু এদিকে সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐকমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস। মেয়াদ দিয়েছেন 6 মাস। এখন 6 মাস পরে একটা রেজাল্ট হয়তো ওনারা বিভিন্ন কমিশনের, এই 6টা কমিশনের সুপারিশের উপরে হয়তো একটা ঐকমত্য পৌঁছার চেষ্টা করবেন। সেটা ওনাদের ব্যাপার, কীভাবে মোডালিটিস কী হয় না হয় এটা তো আমরা মাথা ঘামাইতে চাই না। বাট আমরা ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। তার মানে এটা আমাদের ধারণা, কারণ 6 মাস তো একটা টাইম লাইন দিয়েছেন তুমি। এই যে ঐকমত্য কমিশনের মেয়াদ 6 মাস, তো ওনাদের ইন্টারনাল কোনো ডেড লাইন আছে কিনা যে এতদিনের মধ্যে আমরা কনসেনসাসে পৌঁছাবো, সেটা কোনো আমরা জানি নাই, সেটা আমাদের মধ্যে ধারণাও নাই। তবে যেহেতু ওটি 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হয় যে ক্যান উই রিয়েলি ওয়েট 6 মান্থস? কারণ আমাদের যদি বলা হয় যে আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো যে করতে চাই, তাই রেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। সুতরাং আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। আপনারা যারা আমাদের সাথে কাজ করেন তারা জানেন এটা। একটা সুন্দর নির্বাচনের জন্য একটা সুন্দর ভোটার লিস্ট খুবই জরুরি, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আমি গতকালে কক্সবাজার ওই কথাটা বলেছি। সেটা যেই নির্বাচনই হোক, হোক স্থানীয় সরকারের হোক জাতীয় সরকারের, আপনি যদি ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়,
তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। তো তাহলে আমরা তো সেই আগের মতোই অবস্থায় রয়ে গেলাম। তা আমরা যে বাড়ি বাড়ি গেলাম, আমাদের অনেকের মধ্যে সন্দেহ হচ্ছিল যে এটা কি ইউজফুল হবে কিনা, কিন্তু কি ভাই এটা 2018 সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 103 পুলিশ কর্মকর্তা বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করেছে সরকার। এদিকে 6 মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। গেল 6 আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ আছে প্রজ্ঞাপনে। ঢাকার আশুলিয়ায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রাতে উপজেলার বড়াইপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের সহকর্মীরা জানান, তানজিলা টেক্সটাইল লিমিটেডের এক নারী শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে পথচারীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। সকালে এই ঘটনার প্রতিবাদে উৎপাদন বন্ধ রেখে জড়িতদের শাস্তির দাবিতে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করেন। পরে কারখানাটিতে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির অর্থায়ন নিয়ে ফের মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই অর্থ দেওয়া হয়েছে যেন তারা কট্টর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। ম্যারিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠান কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এ প্রসঙ্গ তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে। এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, এই অর্থ পেয়েছে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান যা খুব বেশি পরিচিত নয়, এমনকি এই সংগঠনে কর্মীও নাকি মাত্র 2 জন। বাংলাদেশে $29 মিলিয়ন অর্থায়নের বিষয়টি প্রথমে সামনে আসে 15 ফেব্রুয়ারি। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে ইউএসএআইডির অর্থায়ন বাতিল করা হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন চারদিক ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।